অলরাইট, গুড ইভিনিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? অ্যান্ড আপনাদের সবাইকে আমি আমাদের আজকের এই লাইভ সেশনে ওয়েলকাম জানাচ্ছি। আপনারা যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন, জাস্ট আমাকে একটু জানান যে আমাদের সাউন্ড এবং আমাদের ডিসপ্লে ওকে আছে কিনা। যদি ওকে থাকে, আজকে আমরা আমাদের বিগত সালে ন্যাশনাল ইউনিভার্সিটিতে যে ধরনের কোশ্চেনগুলো এসছে সেই কোশ্চেনগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। আমরা দেখতে চাই, একটু খেয়াল করে দেখেন, আমাদের ক্যাপশনে উল্লেখ করা আছে যে ন্যাশনাল ইউনিভার্সিটি কোশ্চেন কি ইজি নাকি আ বিট টাফ নাকি একটু কনফিউজিং। হ্যাঁ, সো আমাদের এখানে এই কোশ্চেনগুলো নিয়ে একটু কথা বললে হয়তোবা আমাদের একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে যে আসলে আমাদের কী ধরনের মেন্টাল প্রিপারেশন থাকা উচিত ফর ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট। সো ডিয়ার ভিউয়ার্স যারা এখানে আছেন তারা একটু খেয়াল করবেন যে আমাদের সাউন্ড এবং ডিসপ্লে দুটা ওকে আছে কিনা। যদি সব কিছু ওকে থাকে, আমরা এখনই আমাদের লাইভ সেশনটি শুরু করব। ঠিক আছে, ফাইন। সো সবাই দ্রুত প্রস্তুত হয়ে যান। ঠিক আছে, একটু কমেন্ট করে জানাবেন যারা যারা এই মুহূর্তে লাইভে আছেন, একটু কমেন্ট করে জানাবেন যে আমাদের সাউন্ড এবং সবকিছু ঠিক আছে কিনা। সো ডিয়ার ভিউয়ার্স যারা এর মধ্যে লাইভে আছেন, একটু দ্রুত জানিয়ে দেন যে সব ঠিকঠাক আছে কিনা এবং আপনারা মেন্টালি প্রস্তুত কিনা ন্যাশনাল ইউনিভার্সিটির যে কোশ্চেনগুলো আছে সেগুলো দেখার জন্য। ক্লিয়ার? জাস্ট আমাকে একটু সময় দিবেন, আমি একটু জাস্ট আমার সেট আপটা করে নিই। এবং আপনারা জানেন আপনাদের সাথে আজকে আছেন ইংলিশ স্পাই, আপনাদের প্রত্যেকটা কোশ্চেনের সলিউশন দেবে এবং আমরা দেখতে চাই যে আসলে কোশ্চেনগুলো কীভাবে হয়। সবে মাত্র আপনারা শুনেছেন যে আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আমাদের অ্যাডমিশন টেস্টের সার্কুলার হয়েছে। সো শুরুতে একটু বিষয় মেনশন করে দিতে চাই যে ন্যাশনাল ইউনিভার্সিটি আদৌ খুব একটা সহজ প্রস্তুতি দিয়ে ফেস করা অসম্ভব। ফর ন্যাশনাল ইউনিভার্সিটি আপনাকে অবশ্যই একটা স্ট্রং প্রিপারেশন রাখতে হবে। ঠিক আছে, কেননা ন্যাশনালে যদি কোনো কারণে আপনাকে আপাতত পড়তেই হয়, তা আপনার জন্য একটা ভালো সাবজেক্ট এনশিওর করতে পারেন। এটা একটু খেয়াল রাখবেন যে আপনার একটা সাবজেক্ট কিন্তু আপকামিং ফিউচারের জন্য অনেক বেশি মিনিং ক্যারি করছে। যেভাবে আমাদের আর্টিফিশিয়াল দুনিয়াতে আমরা প্রবেশ করছি, সো আপনার সাবজেক্টটা যদি ভালোভাবে না পান তাহলে কিন্তু আপনার এফোর্টটা মিনিংলেস হয়ে যেতে পারে। ঠিক আছে, তো আপনারা সবাই একটু খেয়াল করবেন যে আমাদের সব কিছু ঠিক আছে কিনা। যদি সব কিছু ঠিকঠাক থাকে, সো হোপফুলি আমরা এখন আমাদের যে মেইন সেশন এটা শুরু করে দেব। তো যেটা বলছিলাম যে আপনারা যারা ন্যাশনালে পরীক্ষা দেবেন এবং দিয়ে রাখবেন, ঠিক আছে, আর শুধু দিলেই হবে না, এর সাথে একটা বিষয় একটু এনশিওর করবেন যে আপনারা ভালো নাম্বার সিকিউর করে যেন এখান থেকে একটা ভালো সাবজেক্ট আপনারা চুজ করতে পারেন। আই রিপিট, একটা ভালো সাবজেক্ট চুজ করতে হবে, যাতে ভালো সাবজেক্ট পেলে আপনার পরবর্তীতে যেন আপনি এইটাকে নিয়ে সামনে আগাতে পারেন। কিংবা যদি আপনার মনে হয় যারা ফার্স্ট টাইমার আছেন পরের বছর আপনারা আবার একটা ট্রাই মারবেন, বাট হু নোস, কে পাতা কাল হো না হো, তো বলা তো যায় না, তাই না? সেক্ষেত্রে প্রবলেম হতেই পারে। তো সবাই চলে আসেন, আমরা একটু খেয়াল করি আমাদের কোশ্চেনটা দেখে নিই আমরা জাস্ট আসলে ন্যাশনাল ইউনিভার্সিটির কোশ্চেনটা কীভাবে হয়। ওকে, ফাইন। তো এই মুহূর্তে যারা আছেন আমি আমার সেশনটি শুরু করছি, একটু খেয়াল রাখবেন। দেখেন আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটিতে আমাদের যে লাস্ট কোশ্চেনটা ছিল সেখানে আমরা দেখতে পেয়েছি যে আমাদের এখানে একটা টেক্সট দেওয়া আছে বা প্যাসেজ দেওয়া আছে এবং এই প্যাসেজকে কেন্দ্র করে আমাদের কিছু কোশ্চেন এসছে, প্যাসেজ ওরিয়েন্টেড। তো যেহেতু টাইমটা অনেক শর্ট থাকে আমাদের, সেক্ষেত্রে আপনি একটা কাজ করে নেবেন। আমরা যেটা করি সচরাচর সেটা হচ্ছে যে কোশ্চেন পড়ার আগে আমাদের ট্রেডিশনালি যে কাজটা করি আমরা আগে প্যাসেজটাকে পড়ার চেষ্টা করি, রাইট? আমরা কোশ্চেন পড়ার আগে কি করি? প্যাসেজটা পড়ার চেষ্টা করি। তো এখন কথা হচ্ছে
কেমন হয় যদি আমরা প্যাসেজটিকে না পড়ে আগে কোশ্চেনটা পড়ি? যেহেতু আমাদের টাইম মেজারমেন্ট করতে হয় পরীক্ষাতে, সেহেতু আমার কাছে এখানে 2 মিনিট অনেক বড় একটা সময়। তো যদি আমি আগে কোশ্চেনগুলো পড়ে নিই তাহলে আমার কাছে প্যাসেজটা সলভ করতে একটু ইজি হবে। আমার কথা বুঝতে পেরেছেন? যে আপনি প্যাসেজ পড়ে কোশ্চেন সলভ না করে জাস্ট আগে কোশ্চেন পড়ে তারপর প্যাসেজটা সলভ করতে যান, আপনার জন্য কাজটা ইজি হতে পারে, রাইট? আচ্ছা দেখেন, এখানে আমি কিছু কোশ্চেন দিই, আপনাকে কোশ্চেনগুলো একটু দেখাই দিয়ে আগে, তারপর আমি একটু প্যাসেজটা দিয়ে যেতে পারি। ওকে, তো আমি মার্কার নিয়ে নিলাম। এখানে খেয়াল করেন, প্রথম কোশ্চেন, ইন ইন্ডিয়া ইংলিশ ইজ দ্য ড্যাশ ল্যাঙ্গুয়েজ। এখানে ড্যাশ হবে, ইন ইন্ডিয়া ইংলিশ ইজ দ্য ড্যাশ ল্যাঙ্গুয়েজ। তো আপনাকে এখানে বলেছে ফরেন, এটাকে ফরেন নাকি নেটিভ নাকি ফার্স্ট নাকি সেকেন্ড, একটা এরকম কোশ্চেন এসেছে যে ইন্ডিয়াতে এটা কি ধরনের ল্যাঙ্গুয়েজ। ক্লিয়ার? প্রথম কোশ্চেন এসে ইন্ডিয়াতে এটা কি ধরনের ল্যাঙ্গুয়েজ। প্রথম কোশ্চেন, আগে কোশ্চেনটা মাথায় নেন। আপনারা আমার সাথে একটু কোশ্চেনগুলো মাথায় নেন এবং আমার সাথে পুরো কোশ্চেনটা আপনারা সলভ করেন। আমি আছি আপনাদের সাথে, ঠিক আছে? তা আমি আবার বললাম যে ইন্ডিয়াতে এই ইংলিশটা কি ধরনের ল্যাঙ্গুয়েজ, এটা একটা প্রশ্ন। নেক্সটে আসি, দেখেন 2 নম্বর প্রশ্ন বলেছে এখানে, হোয়াট ইজ মিন্ট বাই দ্য ওয়ার্ড ইন্টারন্যাশনাল। ইন্টারন্যাশনাল আপনারা দেখবেন আপনাদের টেক্সট বইয়ে কনফ্লিক্ট নামে একটা চ্যাপ্টার আছে এবং এই কনফ্লিক্ট চ্যাপ্টারে 4টা কনফ্লিক্টের কথা মেনশন করা আছে, 4 ধরনের কনফ্লিক্টের কথা মেনশন করা আছে, যার মধ্যে 1 নম্বর কনফ্লিক্ট হচ্ছে আমাদের ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট, নাম্বার 2 ইন্ট্রাপার্সোনাল কনফ্লিক্ট, নাম্বার 3 ইন্টার গ্রুপ কনফ্লিক্ট, নাম্বার 4 ইন্ট্রা গ্রুপ কনফ্লিক্ট। কথা বুঝতে পেরেছেন? 4টা আছে। তার মানে ওখান থেকে আমরা বলতে পারি যে এখানে এই ওয়ার্ডটা কিন্তু ওখানে ইউজ করা হয়েছে, এই ওয়ার্ডটা ওখানে কি করা হয়েছে, ইউজ করা হয়েছে। আচ্ছা, আমি আরো 2টা কোশ্চেন আগে স্যাম্পল দেখাই। হ্যাঁ, তারপর আসেন। দেখেন তো এখন একটা বিষয় খেয়াল করেন যে এটার জন্য তো আমার প্যাসেজটা না বললেও চলবে। তা যারা খুব মনোযোগ সহকারে প্রথমে প্যাসেজ পড়ে কোশ্চেন আনসার করার চিন্তা করছেন, ইউ আর অ্যাবসলিউটলি অন দ্য রং ওয়ে, আপনার ভুল ওয়েতে আছেন। আপনার এমন কিছু কোশ্চেন আছে যে কোশ্চেনগুলো আপনার প্যাসেজ না পড়ে আপনার কমন সেন্স ইউজ করে আপনি আনসার করতে পারবেন। তা এই জন্য একটু বুদ্ধি খাটাতে হবে এখানে। কথা কি বুঝতে পেরেছেন? একটু দেখেন বিষয়গুলোকে। সো চলেন একটু নেক্সট কোশ্চেন একটু খেয়াল করি আমরা। আচ্ছা চলেন, থার্ড কোশ্চেন হিয়ার দেখেন, দ্য প্যাসেজ ডিলস উইথ, পেয়েছেন? দ্য প্যাসেজ ডিলস উইথ, আসেন। এখানে বলেছে দ্য প্যাসেজ ডিলস উইথ, মানে প্যাসেজটা কি নিয়ে কথা বলেছে, এটা একটা কোশ্চেন আছে। তাহলে এখানে এইটার জন্য আমাকে এই প্যাসেজটা একটু পড়তে হবে, এইটার জন্য আমাকে একটু প্যাসেজটা পড়তে হবে, এইটার জন্য আমি পড়বো, বাকি কিছুর জন্য না। আর যেটা পারবো সেটা আমি আগে দাগাই নেব। ক্লিয়ার? নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইনফ্লুয়েন্স হ্যাজ নট বিন মেনশনড। ইনফ্লুয়েন্স মানে কি? প্রভাব। হুইচ অফ দ্য ফলোইং ইনফ্লুয়েন্স হ্যাজ নট বিন মেনশনড ইন দ্য প্যাসেজ। এই কোনগুলো ইনফ্লুয়েন্স এই প্যাসেজে মেনশন করা নেই, তার মানে এটার জন্য আপনাকে আবার একটু প্যাসেজটা পড়তে হচ্ছে। ওকে ফাইন, নো প্রবলেম। আমরা একটু পরেরটাতে চলে যাই। দেখেন কি বলেছে, খেয়াল করেন, চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব ইন দ্য সেন্টেন্স। দেখেন এই যে এখানে বাক্যটা দেওয়া আছে, আপনাদের খেয়াল করে দেখেন বাক্যটা এখানে দেওয়া আছে যে মেনি আ স্টুডেন্ট ড্যাশ হিজ অর হার টাইম ইন আইডলনেস। অনেক ছাত্ররাই অলসতায় তার সময়টাকে অপচয় করে। এইটা একটা বাক্য। এখন এখান থেকে এই যে কোশ্চেনটা দেওয়া আছে এই পর্যন্ত আনসারগুলো, ট্রাস্ট মি, এটার জন্য আপনার প্যাসেজ পড়া কোনো দরকার নেই। আমি আবার বলছি, এগুলোর জন্য আপনার প্যাসেজ পড়া কোনো দরকার নেই। তার মানে এই কোশ্চেনটুকু আপনার বেসিকের উপর থাকছে, এই কোশ্চেনটা বেসিকের উপরে আছে। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6 একটু খেয়াল করি আমরা। হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ গট দ্য কারেক্ট স্পেলিং। মাই গুডনেস, তাহলে এটার জন্য কি আমার প্যাসেজ পড়া দরকার আছে? আপনি যদি পারার হন এমনিই পেরে যাবেন, আর যদি পারার না হন লাভ হবে না। ঠিক আছে, বাস, থ্যাংক ইউ। পরেরটাতে যাই আমরা। দেখেন এখানে কি বলেছে এটা খেয়াল করেন, দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ফরওয়ার্ড। ফরওয়ার্ড ওয়ার্ডের অ্যান্টোনিমটা কি? তাহলে এটার জন্য কি আমার প্যাসেজ পড়তে হবে? নট এট অল, আমাকে এখন প্যাসেজ পড়তে হবে না, কারণ আমি এটা এমনিতেই পারবো। নেক্সট, ফাইন্ড আউট দ্য অড পেয়ার। অড মানে কি? এখানে বিপরীত। ঠিক আছে,
মানে যেটার সাথে যেটা মেলবন্ধন নাই, এরকম একটা পেয়ার আছে বা জোড়া আছে, এটা এটা আপনি ফাইন্ড আউট করেন। এই দুইটা কি জোড়া জোড়া মিলে, এই দুটাকে মিলে, এই দুটাকে মিলে নাকি এই দুটা মিলে, বা যেটা মিলে না, ঠিক আছে, এটা আপনাকে বের করতে বলেছে। সো দিস আর দ্য কোয়েশ্চেন্স দ্যাট ইউ নিড টু সলভ, এগুলো আপনাকে সলভ করতে হবে। ডিয়ার ভিউয়ার্স, চলেন আমরা এখন প্রথম থেকে একটা একটা করে কোশ্চেন আমরা আমাদের মতো করে সলভ করি, একটা একটা করে কোশ্চেন আমরা সলভ করি আমাদের মতো করে। আমি একটু চেক করে নিচ্ছি আপনারা কে কে আছেন লাইভে। যারা যারা এই মুহূর্তে লাইভে আছেন, ঠিক আছে, আপনারা চাইলে একটু কমেন্টস করতে পারেন, আপনারা আপনাদের অপিনিয়ন শেয়ার করতে পারেন, আপনাদের কোনো কিছু বলার থাকলে বলতে পারেন, যাতে আমরা এই পুরো সেশনটাকে খুব সুন্দর করে ফ্রুটফুলি কাজে লাগাতে পারি। এবং আমি আবার বলছি যে কোনো কিছু সলভ করার আগে বা একটা প্রস্তুতি নেওয়ার আগে আগে জানা উচিত যে বিষয়টা আসলে কেমন, যাতে আপনার এটা নিয়ে ডিলিং করতে একটু সুবিধা হয়। কথাকে বুঝতে পেরেছেন? তা সেক্ষেত্রে আপনি আগে কোশ্চেনটা একটু দেখে নেন। কোশ্চেন যদি আপনি ভালো করে বুঝতে পারেন, তাহলে আপনার জন্য বাকি কাজটুকু খুব ইজি হয়ে যাবে। ইজ দ্যাট ওকে? ফাইন। তো চলেন, এই মুহূর্তে যারা যারা লাইভে আছেন তাদেরকে আমরা আবারও একটু বলে রাখছি যে আমরা বেসিক্যালি কথা বলছি হচ্ছে আমাদের বিগত বছরে ন্যাশনাল ইউনিভার্সিটিতে কী ধরনের কোশ্চেন হয়েছিল ইন কেস অফ ইংলিশের ক্ষেত্রে, সেই কোশ্চেন নিয়ে আমরা কথা বলছি, রাইট? সো সেক্ষেত্রে আমাদের একটু জানতে হবে যে কোশ্চেনগুলো কীভাবে আসে, কোন অ্যাঙ্গেল থেকে আসে, বা আমরা এখানে কী কী ধরনের স্ট্র্যাটেজি বা কৌশলগুলোকে অ্যাপ্লাই করতে পারি, সেগুলো নিয়ে আজকে আমরা পুরো সেশনটাতে কথা বলতে যাচ্ছি। খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, ঠিক আছে? আসেন, দেখেন আমাদের প্রথম কোশ্চেন যেটা আছে একটু খেয়াল করেন। আমি মার্কারটা নিয়ে নিচ্ছি এখানে। ওকে, দেখেন এক নম্বর কোশ্চেন এখানে বলেছে ইন ইন্ডিয়া ইংলিশ ইজ দ্য ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ইজ দ্য ড্যাশ ল্যাঙ্গুয়েজ বলা ছিল। এখানে ইংলিশ ইজ দ্য ড্যাশ ল্যাঙ্গুয়েজ বলা ছিল না? ভালো কথা। ইন্ডিয়াতে ইংলিশ হচ্ছে একটা ড্যাশ ল্যাঙ্গুয়েজ। এবার আপনি একটা কমন সেন্স ইউজ করে বলেন যে ইন্ডিয়াতে কি ইংলিশ আমাদের নেটিভদের ল্যাঙ্গুয়েজ? নো। ইংলিশ কি ইন্ডিয়াতে আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ? নো। এটা কি ফরেন ল্যাঙ্গুয়েজ? নো। ইন্ডিয়াতে ইংলিশ হচ্ছে একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। তার মানে এটাও না, এটাও না, এটাও না। তাহলে ইন্ডিয়াতে ইংলিশ কি একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, না ফার্স্ট, না নেটিভ, না ফরেন। ইন্ডিয়াতে ইংলিশ হচ্ছে একটা কি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। তার মানে আমাদের মেইন ল্যাঙ্গুয়েজ একটা আছে, এর পরের ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। কথা কি বুঝতে পেরেছেন? ওকে, ফাইন। চলেন কিছু বেসিক জিনিস নলেজে রাখেন, হয়ে যাবে। দেখেন কোশ্চেন নম্বর 2 চলে আসছি সবাই, একটু খেয়াল করি আমরা কোশ্চেন নম্বর 2 কি বলেছে। বলেছে হোয়াট ইজ মিন্ট বাই দ্য ওয়ার্ড ইন্ট্রান্যাশনাল, এবং এটা নিয়ে আমার অনেক কিছু বলার আছে। এবং আমি বিশ্বাস করি যে এই কোশ্চেনটা যদি আপনাকে আমি সুন্দর করে এক্সপ্লেন করতে পারি, ডেফিনেটলি আপনি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন এবং আপনি কোনোদিন আর ভুলবেন না। ইন দ্যাট কেস আপনি সুন্দর করে ঠান্ডা মাথায় জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রসিজার অফ সলভিং দিস কোয়েশ্চেন, একটু জাস্ট খেয়াল করার চেষ্টা করেন, ঠিক আছে? এমন আমার নামটা একটু মেনশন করে রাখো ওখানে, নামটা একটু মেনশন, ঠিক আছে? তো দেখেন একটু খেয়াল করে দেখেন, এখানে আমরা দেখলাম যে একটু আগে আমাদেরকে আনসার করেছেন আজমাইন অঞ্জু, আনসার করেছেন, খুব সুন্দর আনসার করেছেন, তার আনসারটা রাইট হয়েছে এবং পরেরটাতে যাচ্ছি আমরা। আচ্ছা অঞ্জু, আপনি একটু বলেন দেখি যে এখানে এই যে ইন্ট্রান্যাশনাল, ঠিক আছে, এইটা আসলে কি বুঝিয়েছে, একটু বলতে পারবেন? এটা আমাকে রেসপন্স করতে পারেন যে ইন্ট্রান্যাশনাল বলতে কি বুঝিয়েছে, দেন আমি পুরো বিষয়টাকে একটু বুঝাই দিচ্ছি। আমি অঞ্জুকে একটা লাভ রিয়েক্ট দিয়ে দিই, সে যদি সুন্দর একটা আনসার করেছে, এক লাভ রিয়েক্ট তো বানতে হয় মেরে বস, নাকি? ওকে, ফাইন। আসেন দেখেন দুইটা বিষয় আছে, কনসেপ্ট আছে, একটা হচ্ছে ইন্টার আর একটা হচ্ছে ইন্ট্রা। আমি আবার বলছি, একটা হচ্ছে ইন্টার, খেয়াল করেন, এই যে একটা হচ্ছে ইন্টার আর একটা হচ্ছে আমাদের ইন্ট্রা, আর একটা হচ্ছে আমাদের ইন্ট্রা, খেয়াল করেছেন? একটা হচ্ছে ইন্টার, অ্যানাদার ওয়ান ইজ ইন্ট্রা। ওকে, আচ্ছা এখন আমরা কিন্তু ছোটবেলায় স্কুলে খেলতে যেতাম, স্কুলের হয়ে খেলতে যেতাম আমরা, তো ওখানে ইন্টার স্কুল খেলাধুলা হতো, ইন্ট্রা স্কুল খেলাধুলা হতো, হতো না? হতো। একটা বিষয় খেয়াল করে দেখেন যে যদি আমার স্কুলের সাথে অন্য একটা স্কুলে খেলা হতো, তাহলে আমরা এটাকে বলতাম ইন্টার স্কুল, এটাকে বলতাম যে ইন্টার স্কুল খেলা, যে আমার স্কুলের সাথে অন্য একটা স্কুলে খেলা, এটাকে বলা হচ্ছে ইন্টার স্কুল খেলাধুলা, রাইট? আচ্ছা এখন যদি দেখতাম যে আমাদের স্কুলের মধ্যেই 9 ভার্সেস 10 বা 6 ভার্সেস 7,
বা সায়েন্স ভার্সেস কমার্স বা আর্টস বা সায়েন্স, ঠিক আছে? তো এদের মধ্যে যখন খেলা হতো যে সায়েন্স ডিপার্টমেন্ট ভার্সেস ভার্সেস আর্টস ডিপার্টমেন্ট, এদের মধ্যে খেলা হচ্ছে, তো সেটাকে বলা হয় ইন্ট্রা, সেটাকে বলা হয় ইন্ট্রা স্কুল, সেটাকে বলা হয় কি ইন্ট্রা স্কুল। তাহলে যদি এক প্রতিষ্ঠানের সাথে আরেকটা প্রতিষ্ঠানের খেলাধুলা হয় তাকে বলা হয় ইন্টার স্কুল, আর যদি একই প্রতিষ্ঠানের মধ্যে খেলাধুলা হয় তো সেটাকে বলে ইন্ট্রা স্কুল। সেটাকে কি বলে? ইন্ট্রা স্কুল, ইন্ট্রা, রাইট। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি একটু রেফারেন্স দিই আপনাদেরকে যে আমরা যে কনফ্লিক্ট চ্যাপ্টারটা পেয়েছিলাম, যেমন ধরেন এখানে প্রথম বলা আছে যে কনফ্লিক্ট আমাদের দুটা মানুষের মধ্যে হতে পারে, কিংবা কনফ্লিক্ট আমাদের দুইটা গ্রুপের মধ্যেও হতে পারে, হয় দুটা মানুষ কিংবা কি দুইটা গ্রুপের মধ্যেও হতে পারে, এই তো। আচ্ছা ধরেন যদি দুইজন ভিন্ন ব্যক্তির মধ্যে কনফ্লিক্ট হয় তাকে আমরা বলতে পারি এখানে ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট। যদি দুটো ভিন্ন ব্যক্তির মধ্যে হয় আমরা এটাকে বলবো হচ্ছে ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট। কথা বুঝতে পেরেছেন? ওকে, ফাইন। আর যদি একই ব্যক্তি, মানে আমার সাথে যদি আমার কনফ্লিক্ট হয়, হতে পারে যে আমি আজকে কাজটা করব কি করব না, আচ্ছা তাকে কি এই বিষয়টা বলাটা ঠিক হবে কি হবে না, যদি আমার সাথেই আমার কনফ্লিক্ট হয়, এটার নাম হচ্ছে ইন্ট্রাপার্সোনাল কনফ্লিক্ট। অঞ্জুক্ত বিষয়টা খেয়াল করিয়েন তো অঞ্জু, দেখেন তো এখানে আমরা বলতে পারি ইন্ট্রাপার্সোনাল কনফ্লিক্ট, এটা হচ্ছে যদি আমার সাথে আমার কনফ্লিক্ট হয়, রাইট? আচ্ছা, ভালো কথা। এবার যদি দুটো গ্রুপের মধ্যে কনফ্লিক্ট হয়, তাই না, আমি ধরে নিচ্ছি, ধরেন যদি দুইটা গ্রুপ হয় তাহলে আমি বললাম ইন্টার গ্রুপ কনফ্লিক্ট। আর যদি একই গ্রুপের বিভিন্ন লোকের মধ্যে বা গ্রুপের মধ্যে কনফ্লিক্ট হয় তাই সেক্ষেত্রে আমরা বলবো এটাকে ইন্ট্রা গ্রুপ কনফ্লিক্ট, রাইট? তো এখন বলেন দেখি যে ইন্টার মানে কি? একটার সাথে আরেকটা, আর ইন্ট্রা মানে কি? ওটার মধ্যেই, দুইটা জিনিসের মধ্যে। তা আমার একটা বিষয় খেয়াল করেছি আমরা, যে দেখেন দেখি যে ইন্টারন্যাশনাল, দেখছেন? ইন্টারন্যাশনাল পেয়েছেন না? তা এই যে ইন্টারন্যাশনাল, তাহলে ইন্টার পেয়েছেন? এই ইন্টার মানে কি? এক দেশের সাথে আরেকটা দেশের, এক দেশের সাথে কি আরেকটা দেশের, এটা যে ইন্টারন্যাশনাল, রাইট? তো এখন এখানে বলেছে ইন্ট্রান্যাশনাল, রিমেম্বার দ্য ওয়ার্ড ইন্ট্রান্যাশনাল, এবং স্পেলিংটা খেয়াল করেন। ইন্টারন্যাশনাল বললেই কিন্তু আপনার চোখে ধুলা পড়তে পারে, যে আপনি মনে করতে পারেন ইন্টারন্যাশনাল, নো, এটা হচ্ছে ইন্ট্রান্যাশনাল। এটা কি? ইন্ট্রান্যাশনাল। দেখেন তাহলে এখন বলেন দেখি এটা কি উইদিন দ্য নেশন? এটা হতে পারে। ইন্টারন্যাশনাল তো কখনোই হবে না, ন্যাশনাল তো কখনোই হবে না, মাল্টি ন্যাশনাল তো আরও হবে না। তাহলে দেখেন উইদিন মানে কি? দেশের মধ্যেই, উইদিন দ্য নেশন, দেশের মধ্যেই ঘটনা ঘটে গেছে। এই জন্য আমাদের আনসার কোনটা হবে এখান থেকে? এই যে এ, উইদিন দ্য নেশন, রাইট? ফাইন, চলেন পরে কোশ্চেনে চলে যাই আমরা। হ্যাঁ, দেখি তো আপনারা কি আনসার বুঝতে পারছেন? আমাকে একটু জানাবেন। যারা যারা এই মুহূর্তে আছেন লাইভে কমেন্টস করবেন, জানাবেন, ঠিক আছে? সবে তো যাত্রা শুরু, পিকচার अभी भी बाकी है मेरे दोस्त। হ্যাঁ, ওকে, ফাইন, চলেন নেক্সট কোশ্চেন একটু খেয়াল করি আমরা। দেখেন বলছে দ্য প্যাসেজ ডিলস উইথ, এই প্যাসেজটা কি নিয়ে কথা বলেছে? এটা আমি নিচ্ছি না, কারণ এটা প্যাসেজ ওরিয়েন্টেড, ঠিক আছে? এটা আমাদের নেওয়ার দরকার নেই, ঠিক আছে? এটা বাদ। হুইচ অফ দ্য ফলোইং ইনফ্লুয়েন্স হ্যাজ নট বিন মেনশন ইন দ্য প্যাসেজ, এটাও আমাদের প্যাসেজ ওরিয়েন্টেড। আগে যেটা বলেছিলাম যে ওই প্যাসেজ পড়ে সলভ করতে হবে, এটা পরের ব্যাপার। আগে আমরা কমন সেন্স ইউজ করে কিছু কোশ্চেন সলভ করে নিই, তারপর যদি আমাদের সময় পাই আমরা প্যাসেজটা পড়ে দু একটা কোশ্চেন আমরা কিন্তু সলভ নিতে পারবো, কোনো ব্যাপার না, ঠিক আছে? কিন্তু আমরা আগে पैसेज पढ़े नहीं। फाइन, चलिए हम लोग आगे बढ़ते हैं। इधर आओ, आ गया नेक्स्ट। ख्याल करें এই যে কোশ্চেনটা খুব সুন্দর কোশ্চেন, দেখেন মেনি স্টুডেন্ট আর কি, হ্যাঁ, ড্যাশ হিজ অর হার টাইম ইন আইডলনেস। এই যে বাবু এখানে আইডলনেস মানে কিন্তু অলসতায়, আইডলনেস মানে হচ্ছে অলসতায়, আইডলনেস ইট মিনস অলসতায়,
আইডলনেস মানে হচ্ছে অলসতায়, ঠিক আছে, অলসতায়, আইডলনেস। আচ্ছা, এখন বলেন তো যে আমাদের এখানে একটা সাবজেক্ট আছে, তারপর একটা ভার্ব আছে, কিন্তু আমরা জানি যে সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে কিন্তু এস বা এস যুক্ত হয়। এটা আপনারা জানেন যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে কি হয়, এস বা ইএস যুক্ত হয়, রাইট? তো ভালো কথা। এখন আমার কথা হচ্ছে প্রথমত যে এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল, এটা নিয়ে একটা কথা আছে, এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল। আচ্ছা দেখেন দেখি, এখানে যদিও মেনি আছে কিন্তু এখানে কি স্টুডেন্টস আছে? এখানে স্টুডেন্টস কিন্তু নাই। খেয়াল করে দেখেন, যদিও মেনি আছে কিন্তু এখানে কিন্তু স্টুডেন্টস নাই। এবং এখানে দেখতে পাচ্ছেন যে মেনি আর স্টুডেন্ট, এই যে মেনি এইটা একটা ফ্রেজ, ঠিক আছে, এবং এটা আমাদের সিঙ্গুলারকেই রিপ্রেজেন্ট করে, এটা আমাদের সিঙ্গুলার সাবজেক্টকেই রিপ্রেজেন্ট করে। আবার বলছি, মেনি এটা একটা ফ্রেজ এবং এটা আমাদের সিঙ্গুলার সাবজেক্টকেই রিপ্রেজেন্ট করে। আবার বলছি, এটা আমাদের সিঙ্গুলার সাবজেক্টকেই কি করে, রিপ্রেজেন্ট করে, তাই না? যেহেতু এটা আমাদের সিঙ্গুলার সাবজেক্টকে রিপ্রেজেন্ট করে সেহেতু আমরা বলতে পারি যে এখানে আমাদের ভার্বের সাথে এস বা ইএস হয়ে যাবে। আবার বলছি, এখানে ভার্বের সাথে কি যুক্ত হবে, এস বা ইএস। তাহলে আমরা এখানে বলতে পারি এখানে ওয়েস্ট না দিয়ে আমরা কি ইউজ করবো, ওয়েস্টস। ওয়েস্ট না দিয়ে আমরা কি ইউজ করবো, ওয়েস্ট। তাহলে আমরা এখানে একটা কনসেপ্ট ডেভেলপ করতে পারছি। সেই কনসেপ্টটা হলো যে মেনি শুধু মেনি। আবার দেখেন, শুধু মেনি, বুঝতেই পারছি এটা হচ্ছে প্লুরাল, বুঝতেই পারছি এটা প্লুরাল। বাট আজকে থেকে জানা রাখলাম মেনি এটা কিন্তু আমাদের সিঙ্গুলার। মেনি এটা হচ্ছে আমাদের সিঙ্গুলার। আমার কথা বুঝতে পেরেছেন? শুধু মেনি এটা হচ্ছে প্লুরাল, আর মেনি এটা হচ্ছে আমাদের সিঙ্গুলার। যদি মেনি সিঙ্গুলার হয় তাহলে অবশ্যই ভার্বের সাথে আমি কি করব, এস বা ইএস যুক্ত করব, নো ডাউট অ্যাবাউট ইট, ঠিক আছে? ওকে, ক্লিয়ার? 6 নাম্বার কোশ্চেনে আসি আমরা সবাই, একটু খেয়াল করেন। কোশ্চেন নাম্বার 6। ওকে, দেখেন বলেছে হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ গট দ্য কারেক্ট স্পেলিং। তাহলে আপনার এখানে পরীক্ষাতে কারেক্ট স্পেলিং এসছে। অ্যান্ড গাইস, আমি আপনাদেরকে একটা সুখবর দিতে চাই, সেটা হচ্ছে যে আপনি যে কোনো কম্পিটিটিভ এক্সামে যান না কেন, স্পেলিং ইজ মাস্ট। স্পেলিং থেকে 1 নাম্বার ফর শিওর মাস্ট পাবেন। তা সেক্ষেত্রে আপনার একটা কাজ আছে। কাজটা কি জানেন? যে আপনি স্পেলিংটা একটু ভালো করে পল্লিত হয়ে গেল। আপনি যেখানেই যান, আপনার যে কোনো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেন, যারা এই মুহূর্তে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার চিন্তা ভাবনা করছেন, সাথে ন্যাশনালও দিবেন, সেক্ষেত্রে টিপসটা একটু মাথায় রাখতে পারেন যে স্পেলিংটা একটু ভালো করে পড়ে নেই। তো যেখানে যাই না কেন এই 1 নাম্বারটা আমি অবশ্যই এখান থেকে কমন পেয়ে যাব। স্পেলিং, আই রিপিট দ্য ওয়ার্ড স্পেলিং। ক্লিয়ার? নেক্সট। তো দেখেন দেখি এখানে কি আছে আমাদের। এখানে বলেছে নিচের কোন ওয়ার্ডটি কারেক্টলি স্পেল করা হয়েছে। যেমন দেখেন এখানে বলছে রাইটিয়াস, ঠিক আছে, রাইটিয়াস, ঠিক আছে। দেখেন এখানে রাইটিয়াস, হ্যাঁ, তা রাইটিয়াস বানানটা কেমন দেখেন, RIGHTEOUS, রাইটিয়াস, রাইট। আচ্ছা একটু খেয়াল করে দেখেন, এখন দেখেন এখানে আমাদের অপশনের মধ্যে এটা একটু ই হবে, হ্যাঁ এটা ই হবে। আচ্ছা আমাদের অপশনের মধ্যে এই বানানটা ভুল আছে, এই বানানটা ভুল আছে, এই বানানটা ভুল আছে। তাহলে এখানে অনেকে ভুল করে এই যে মনে করতে পারে টিয়াস, টিয়াস মানে এমন হতে পারে যে TIOUS, এটা অনেকে ভাবতে পারে। বি কেয়ারফুল, অনেকে এমনটা ভাবতে পারে, বাট বি কেয়ারফুল। এখানে আমরা এটাকে এভাবে দিতে পারবো না। আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে বলতে হবে রাইটিয়াস, 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 রাইটিয়াস। ওকে, ক্লিয়ার? তাহলে বানানটা একটু খেয়াল করে না তো, আমি আবার একটু লিখি আপনাদের সাথে, সবাই আমার সাথে একটু প্র্যাকটিস করতে পারেন। রাইটিয়াস, RIGHTEOUS, হ্যাঁ। আবার দেখেন, আবার দেখেন, আবার প্র্যাকটিস করছি আমরা, হ্যাঁ, RIGHTEOUS, রাইটিয়াস, রাইটিয়াস। সুন্দর সুন্দর বানান একটা, হ্যাঁ। ওকে, এটা বারবার চলে যাচ্ছে কেন, দুষ্টামি করছে। নেক্সট, এবার আসেন এই কোশ্চেনটাতে আসি আমরা, পরে কোশ্চেনে চলে যাই আমরা। আসেন পরে কোশ্চেনে যাই সবাই আমরা। দেখেন এখানে একটা
স্পাইসি কোশ্চেন আছে আপনাদের জন্য। স্পাইসি কোশ্চেনটা একটু খেয়াল করে দেখেন। দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ফরওয়ার্ড, দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ফরওয়ার্ড, আই রিপিট, দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ফরওয়ার্ড। একটা কোশ্চেন দেওয়া আছে, দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড কি? ফরওয়ার্ড। দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ফরওয়ার্ড, পেয়েছেন? ভালো কথা। তাহলে এই যে ফরওয়ার্ড মানে কি? সামনের দিকে আগানো। ফরওয়ার্ড মানে কি? সামনের দিকে আগানো। আর এর অপোজিট আমরা কি বলতে পারি? ব্যাকওয়ার্ড। একটা হচ্ছে ফরওয়ার্ড আর একটা কি? ব্যাকওয়ার্ড। আই রিপিট, একটা ফরওয়ার্ড আর একটা হচ্ছে আমাদের ব্যাকওয়ার্ড, রাইট? তো এখানে বলেছে দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ফরওয়ার্ড, তাই না? এই ফরওয়ার্ড ওয়ার্ডটা কি? দেখেন তো, ম্যাচিওর, কেমন জানি লাগছে ওয়ার্ডটাকে। অ্যাডভান্সড, অ্যাডভান্স মানে কিন্তু সামনে আগানো। অ্যাডভান্স মানে ফরওয়ার্ড, সিনোনিম হয়ে যাচ্ছে এটা। বাদ, কিন্তু আমাকে তো বলেছে এখানে কি করতে বাবুরা? অ্যান্টোনিম করতে বলেছে। দেখেন, খেয়াল করেছেন? অ্যান্টোনিম। ব্যাকওয়ার্ড, হ্যাঁ এটা হতে পারে। এটা কি? ব্যাকওয়ার্ড। ফরওয়ার্ড মানে কি? সামনে আগানো। তাহলে এখানে এটা কি? ব্যাকওয়ার্ড মানে কি? পেছনে যাওয়া। ব্যাকওয়ার্ড মিন্স হোয়াট? পেছনে যাওয়া। হ্যাঁ, তাহলে ফরওয়ার্ড এর অ্যান্টোনিম কি আমাদের? ব্যাকওয়ার্ড। ফরওয়ার্ডের অ্যান্টোনিম কি দাঁড়াচ্ছে আমাদের? ব্যাকওয়ার্ড। ক্লিয়ার? ফরওয়ার্ড এর অ্যান্টোনিম হচ্ছে আমাদের কি? ব্যাকওয়ার্ড। দেখি আপনাদের একটু কমেন্টসগুলো চেক করে নিচ্ছি আমি। এই মুহূর্তে কারা কারা আছেন একটু দেখে নিই আমি। সুন্দর করে আবার একটু দেখেন, আবার একটু দেখেন কে কে আছেন। দ্রুত 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 দেখেন। ফাইন। সো নেক্সট কোয়েশ্চেন, চলেন নেক্সট কোয়েশ্চেন কি বলছে। আচ্ছা চলেন নেক্সট কোয়েশ্চেন আমরা একটু দেখি এখানে কি বলেছে, একটু খেয়াল করেন। এখানে বলেছে যে ফাইন্ড আউট দ্য অড পেয়ার। একটু নতুন টাইপের কোয়েশ্চেন, অড পেয়ার, তাই না? অড, ওকে ফাইন। দেখেন, যেটা কি মানে ভিন্ন ভিন্ন, হ্যাঁ মানে এটা মিলবে না আর কি। অড মানে মিলবে না, যেটা একটু খেয়াল করেন। এখানে বলেছে যেমন মিউজিক অডিয়েন্স। আচ্ছা, মিউজিকের সাথে আমাদের অডিয়েন্সের সম্পর্ক আছে কিনা বলেন? মিউজিকের সাথে আমাদের অডিয়েন্সের সম্পর্ক আছে কিনা? আছে না? মিউজিক এবং অডিয়েন্স সম্পর্ক কিন্তু আছে। সম্পর্ক কিন্তু আছে, মিউজিক এবং কি? অডিয়েন্স সম্পর্ক আছে না? নাই, অবশ্যই আছে। মিউজিক এবং কি? অডিয়েন্স। মিউজিকের সাথে অডিয়েন্সের সম্পর্ক আছে। আচ্ছা আচ্ছা, এখানে কি বলছে? টিচার স্টুডেন্ট, সম্পর্ক আছে। টিচার স্টুডেন্ট সম্পর্ক আছে। আচ্ছা, ডান্স রেস্টুরেন্ট, ডান্স রেস্টুরেন্ট এটাও সম্পর্ক আছে। রেস্টুরেন্টে কিন্তু ডান্স হয়, কিন্তু টুকটাক একটু ডান্স হচ্ছে, কিন্তু রেস্টুরেন্টে হয়, মিলে। বাট এই যে বইয়ের সাথে স্যান্ডউইচের সম্পর্ক কি বাপ? বইয়ের সাথে স্যান্ডউইচের কোনো সম্পর্ক আছে? আপনি বলেন যে বইয়ের সাথে কি আমাদের স্যান্ডউইচের কোনো সম্পর্ক আছে? নাই। তাহলে এটা হচ্ছে আমাদের অড পেয়ার। মিউজিকের সাথে অডিয়েন্স মিলেছে, টিচারের সাথে স্টুডেন্ট মিলেছে, এখানে ডান্সের সাথে রেস্টুরেন্ট মিলেছে। রেস্টুরেন্ট বলবেন না কেউ, রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট, ঠিক আছে? কিন্তু এখানে এই বুকের সাথে এর কিন্তু সম্পর্ক নাই। তাহলে এখানে আমাদের এই পেয়ারটা কি? অড পেয়ার। বিষয়টা একটু অড লাগছে আমার কাছে, তাই না? আমরা সবাই বিষয়টা অড লাগছে, অড মানে খারাপ লাগছে, শুনতে একটু খারাপ লাগছে, এভাবে মনে রাখবেন বিষয়টা অড লাগছে। ধরেন আপনি একটা জামা পরেছেন, প্যান্টটা আপনার সাথে মানাচ্ছে না, একটু অড লাগছে, বিষয়টা এরকমই, মানে মিলতেছে না বিষয়টা। যদি মিলতেছে না তাহলে কি হবে? এখানে বুক এবং স্যান্ডউইচ, দিস আর দ্য অড পেয়ার্স। এগুলো কি? অড পেয়ার, তাই না? ফাইন। নেক্সট, চলে যান সবাই, চলে যান। ওকে ফাইন। আচ্ছা, এবার চলে আসেন সবাই। হিয়ার ইউ গো, চলেন। আই হ্যাভ নেভার ড্যাশ অ্যান ইলনেস ইন মাই লাইফ। সুন্দর কোয়েশ্চেন। দেখেন, আই হ্যাভ নেভার ড্যাশ অ্যান ইলনেস ইন মাই লাইফ। ইলনেস, খেয়াল করেন, আমি একটু এক্সপ্লেন করে দিই আপনাকে। এই যে ইলনেস, এটা হচ্ছে নাউন, হ্যাঁ, এটা একটা নাউন এবং এটার মানে হচ্ছে অসুস্থতা। এটা নাউন এবং এটার মানে হচ্ছে অসুস্থতা। এটা নাউন এবং এটার মানে কি? অসুস্থতা। নাউন এবং এটার মানেটা হচ্ছে আমাদের অসুস্থতা। ক্লিয়ার? ওকে ফাইন। আচ্ছা, তো এখন বলেছে আই হ্যাভ নেভার ড্যাশ অ্যান ইলনেস। এখানে এই অসুস্থতা, এখানে একটা থাকা অর্থ আছে। এখন ধরেন আমি যদি আপনাকে বলি যে এই যে হ্যাভ, ঠিক আছে, হ্যাভ, এখানে কিন্তু একটা হ্যাভ আছে। তাহলে আমরা জানি তিনটা ভার্ব আছে আমাদের, হ্যাভ, হ্যাজ, হ্যাড। একটা বললাম হচ্ছে আমি হ্যাভ, একটা বললাম হ্যাভ, একটা বললাম হচ্ছে আমরা হ্যাজ, আর একটা বললাম হচ্ছে হ্যাড। যদি আপনাকে কেউ কখনো জিজ্ঞেস করে যে পৃথিবীতে হ্যাভ ভার্ব কয়টা, আপনি বলবেন তিনটা।
হ্যাভ, হ্যাজ আর কি হ্যাড। আচ্ছা, এই তিনটার পরে আমরা মিল করে পড়বো V3 বসে। এই তিনটার পরে মিল করে আমরা কি বলবো? V3 বসে। হ্যাভ, হ্যাজ আর কি বলেছি? হ্যাড বলেছি, তাই না? তো এখন বলেন যে এখানে টেকেন মানে তো নেওয়া হতে পারে, গট মানে তো পাওয়া হতে পারে। নো, এখানে থাকা। আমার জীবনে কখনো অসুস্থতা ছিলই না, আমার জীবনে কখনো অসুস্থতা কি ছিলই না। থাকা অর্থ বোঝানো হয়েছে, থাকা অর্থে কিন্তু আমাদের হ্যাভটাকে ইউজ করা হয়। তো সেক্ষেত্রে বলেন যে হ্যাভের পরে যদি আমি একটা হ্যাভকে আনি, এই হ্যাভটাকে যদি আনতে চাই, আনতে পারবো না? আনতে পারবো না। কেন আনতে পারবো না? কারণ হ্যাভের পরে আমাদের কি বসে সবসময় V3, তাহলে আমরা এটাকে কি বলবো? হ্যাড বলবো। হ্যাভের পরে আমাদের কি বসে? V3, তার মানে আমরা এটাকে কি বলবো? আমরা এটাকে বলবো হ্যাড বলবো। ক্লিয়ার? ওকে, ফাইন। তাহলে এখানে আনসার কোনটা হচ্ছে আমাদের? থাকা অর্থে হ্যাডকে আমরা আনসারটাকে বলবো, থাকা অর্থে হ্যাড। সো আই হ্যাভ নেভার হ্যাড অ্যান ইলনেস, আমার জীবনে একটা অসুস্থতাও ছিল না ইন মাই লাইফ। ঠিক আছে, ওকে। নেক্সট, পরে কোশ্চেনটাতে যান। দেখেন, the purpose of today's presentation is to discuss dash international communication in the company. দেখেন তো সুন্দর, এটা আপনি বেসিক কোশ্চেন থেকে পারবেন, যদিও এটা প্যাসেজ ওরিয়েন্টেড, তারপর আপনি একটু কমন সেন্স ইউজ করেন। পারপাস মানে কি? উদ্দেশ্য। পারপাস মিন্স উদ্দেশ্য। দ্য পারপাস অফ টুডেজ প্রেজেন্টেশন, আজকের যে প্রেজেন্টেশনের যে উদ্দেশ্যটা আছে, ইজ টু ডিসকাস, এটা নিয়ে কি করা? আলোচনা করা। ড্যাশ ইন্টারন্যাশনাল কমিউনিকেশন ইন দ্য কোম্পানি, যে আমরা কিভাবে আমাদের একটা কোম্পানিতে ইন্টারন্যাশনাল কমিউনিকেশনটাকে আমরা কি করতে পারি? ইমপ্রুভ করতে পারি বা ডেভেলপ করতে পারি। ঠিক আছে, যেমন দেখেন কিভাবে ডেভেলপ করতে পারি, তাহলে এই যে বলতে পারি হাউ উই ক্যান ইমপ্রুভ, এই তো হয়ে গেল যে আমরা একটা কোম্পানিতে কিভাবে ইন্টারন্যাশনাল কমিউনিকেশনটাকে ইমপ্রুভ করতে পারি। তা হাউ উই ক্যান ইমপ্রুভ, হাউ উই ক্যান ইমপ্রুভ, আই রিপিট, হাউ উই ক্যান ইমপ্রুভ international communication in the company. Clear? Next, চলেন নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা। সুন্দর। ওকে, দেখেন এই কোশ্চেনটা সবাই খেয়াল করিয়েন সবাই। দেখেন, which of the following is the synonym for the word emission? আচ্ছা, emission ওয়ার্ডটা মানে কি? নির্গত। emission ওয়ার্ডটা মানে হচ্ছে নির্গত। নির্গত, দেখি এটা আপনার আনসার করেন তো। এমিশন ওয়াটার মানে হচ্ছে নির্গত যদি হয়ে থাকে, তাহলে এই ওয়াটার আনসারটা আপনারা করেন। এমিশন, যেমন আমরা যদি বলি ধোয়া কি হয়? এমিট হয়। দেখি আপনার একটা আনসার করেন। আমি একটু চেক দিচ্ছি আপনাদের কমেন্টসগুলো, কি বলছেন না বলছেন দেখে নিই আপনাদের সাথে একটু। তাড়াতাড়ি আমাকে একটু জানান যে এমিশন ওয়াটার মানেটা আপনারা কি বুঝছেন। দেখেন, হোল্ডিং এটা মানে কি? ধরে রাখা, হচ্ছে না। পুটিং অ্যাওয়ে এটা হচ্ছে না। টেকিং ব্যাক বা হ্যাক, ব্যাক ধরেন এটাকে, ব্যাক ফিরিয়ে নেওয়া, এটা হচ্ছে না। তাহলে গিভিং অফ মানে কি জানেন? এই কোনো কিছুকে নির্গত করা। গিভিং অফ মানে কোনো কিছুকে কি করা? নির্গত করা। যেমন হতে পারে স্মেল, হতে পারে হচ্ছে আপনার লাইট, হতে পারে হিট, হতে পারে। অনেক সময় আমরা দেখা গেছে যে দেওয়ালের মধ্যে কিছু ফ্যান থাকে, গ্যাস ফ্যান, যে গ্যাসটা কি করে? রুম থেকে বের করে দেয়। তা এটাকে বলা কি? গিভিং অফ মানে বের করে দেওয়া, তাই না? তো সেক্ষেত্রে আমরা বলতে পারছি না কেন যে এমিশন মানে নির্গত করা আর গিভিং অফ বোথ আর সেম মিনিং, তো বলতেই পারি দুটোই তো একই জিনিস। হতে পারে কি না? অফকোর্স হতে পারে। ঠিক আছে, ওকে। তো চলেন আমরা পরে কোশ্চেনটাতে যাই, দেখি পরে কোশ্চেনটা কি বলছে। কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার কি? 12 বলছে which of the following is incorrect? which of the following is কি? incorrect. I repeat, which of the following is কি? incorrect. দেখেন নিচের কোনটা ইনকারেক্ট বলেছে? দেখেন, উই হ্যাভ নট গট ইনাফ মিল্ক, এটা বলেছে আমরা পর্যাপ্ত দুধ পাইনি। আই ডিড নট স্টাডি ইনাফ হার্ড, ঠিক আছে, আই ডিড নট স্টাডি ইনাফ হার্ড। মজার কোশ্চেন, এটা একটু খেয়াল করবেন, লজিক্যাল কোশ্চেন। আবার বলেছে ইজ ইউর কফি হট ইনাফ? ওকে, ফাইন, আমি ব্যাখ্যাটাতে আসছি, রুকো যারা, সবর করো। শি ডিড নট হ্যাভ ইনাফ ইন্টারেস্ট, শি ডিড নট হ্যাভ কি? ইনাফ ইন্টারেস্ট। এই যে কোশ্চেন আপনি পেয়েছেন, এখানে আনসারটা কি হতে পারে? দেখেন এখানে বলেছে কিন্তু প্রথম কথা হচ্ছে ইনকারেক্ট, আগেটা মার্ক করেন, ভুল করে আবার কেউ উল্টাটা দেখা দিয়েছেন না। এখানে বলছে ইনকারেক্ট। তো ইনকারেক্ট মানে কি? যেটা কোনটা মিথ্যা বা ভুল। আমরা একটা বিষয়টা খেয়াল করি, আমি যদি বলি আপনাকে যে এই যে ইনাফ ওয়ার্ডটা আছে না, একটু ভালো করে শুনবেন। ইনাফ একটু দুষ্ট ওয়ার্ড, ইনাফ। তো ইনাফ বেসিক্যালি আমাদের অ্যাডজেক্টিভ যেটা আছে
অ্যাডজেক্টিভ হলে তার আগে বসবে। না না না, আমি বলছি যে ধরেন এটা যদি আমাদের অ্যাডজেক্টিভ হয় তার পরে বসবে, ঠিক আছে, ইনাফ, তার পরে বসবে হচ্ছে ইনাফ। আমি একটা বাক্য দিয়ে আপনাকে সুন্দর করে এক্সপ্লেন করি। দেখেন, আমরা কিন্তু অনেক সময় বলি যে হি ইজ অনেস্ট, সরি, আমরা বলি অনেক সময় হি ইজ ইনাফ অনেস্ট, অনেক সময় বলি হি ইজ ইনাফ অনেস্ট বলি। এই যে বাক্যটা বলি আমরা, হি ইজ ইনাফ অনেস্ট। দেখেন এখানে অনেস্ট কিন্তু একটা কি অ্যাডজেক্টিভ, এখানে অনেস্ট হচ্ছে আমাদের একটা কি অ্যাডজেক্টিভ, কিন্তু অ্যাডজেক্টিভের আগে কখনোই ইনাফ বসে না। ইনাফ হচ্ছে এক ধরনের অ্যাডভার্ব হিসেবে বসতে পারে, ঠিক আছে, কথার কথা। যদি অ্যাডভার্ব হয় তাহলে আমরা এটাকে বসাবো কোথায়, শেষের দিকে বসাবো। তো যদি আপনাকে কখনো প্রশ্ন করা হয় যে লোকটি যথেষ্ট সৎ, তাহলে আপনি কখনোই এভাবে বলবেন না যে হি ইজ ইনাফ অনেস্ট, এটা কখনোই বলবেন না। আপনি এর পরিবর্তে কি বলবেন, আপনি এর পরিবর্তে বলবেন যে হি ইজ অনেস্ট। এটা নিজে একটা বাক্যটা পরীক্ষাতে খুব আসে, হি ইজ অনেস্ট কি ইনাফ, হি ইজ অনেস্ট কি ইনাফ, হি ইজ অনেস্ট ইনাফ, তাই না? ওকে, আর এটা কেউ কিসের ক্ষেত্রে বলেন দেখি, অ্যাডজেক্টিভের ক্ষেত্রে। কিন্তু যদি নাউনের ক্ষেত্রে হয়, নাউনের ক্ষেত্রে কিন্তু আমাদের সোজাটাই হবে। যেমন নাউনটা আমি একটু বলি আপনাকে, যেমন ধরেন আমি বললাম আপনাকে যে আই হ্যাভ ইনাফ মানি, আই হ্যাভ ইনাফ মানি। দেখেন এখানে মানিটা কি আমাদের বাবু, নাউন, মানিটা হচ্ছে আমাদের কি নাউন। তা নাউনের আগে কে বসছে, ইনাফ, তাহলে এখানে এটা আমাদের কি অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। কিন্তু ইনাফ যখন আমাদের অ্যাডভার্ব, তখন কিন্তু ইনাফকে আমাদেরকে শেষে বসাতে হবে। আর অ্যাডভার্ব কার জন্য আসে, অ্যাডজেক্টিভকে যদি কেউ মডিফাই করে সেটাকে বলা হচ্ছে অ্যাডভার্ব। আই রিপিট, অ্যাডজেক্টিভকে যদি কেউ মডিফাই করে সেটাকে বলা হয় কি অ্যাডভার্ব। তাহলে এখন একটু আগে পেয়েছিলাম অনেস্ট, এটা একটা অ্যাডজেক্টিভ, একে মডিফাই করলে কি আসবে, অ্যাডভার্ব আসবে। তো এখন বলেন এই যে মিল্ক, এটা নাউন, তো নাউনকে মডিফাই করলে তো অ্যাডজেক্টিভ আসবে। তাহলে ইনাফ আমাদের এখানে কি অ্যাডজেক্টিভ এবং শুরুতেই বসেছে, নো প্রবলেম। কিন্তু ইনাফ যদি অ্যাডভার্ব হয় তাহলে কিন্তু শেষের দিকে বসবে। দেখেন এখানে বলছে আই ডিডন্ট স্টাডি, এই যে হার্ট, এই হার্ট কিন্তু একটা অ্যাডজেক্টিভ, এটা কি হার্ট, হার্ট যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে অ্যাডজেক্টিভ যদি মডিফাই করে ইনাফ, তাহলে এটা কি হবে অ্যাডভার্ব। আর অ্যাডভার্ব যদি ইনাফ হয় তাহলে এটা কোথায় যাবে, আমাদের পেছনে যাবে, এটা কিন্তু সামনে যেতে পারবে না, এটা কোথায় যাবে, পেছনের দিকে যাবে। তাহলে এখানে আমাদের বাক্যটা আসলে এটাই হচ্ছে ইনকারেক্ট, এটা হচ্ছে আমাদের ইনকারেক্ট বাক্য। কেননা আমাদের বাক্যটা এভাবে হওয়া উচিত ছিল যে আই ডিড নট স্টাডি হার্ট ইনাফ। বাক্যটা আমাদের কীভাবে হওয়া উচিত ছিল, বাক্যটা আমাদের হওয়া উচিত ছিল আই ডিড নট স্টাডি হার্ট ইনাফ, এটা হওয়া উচিত ছিল। কারণ সেক্ষেত্রে বাক্যটা ইজি হয়ে যেত। ক্লিয়ার? ওকে, তাহলে আশা করি এই কোশ্চেন আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট কোশ্চেন চলেন সবাই। দেখেন হি সেড নাথিং ড্যাশ আ লং টাইম, এখানে হচ্ছে আমাদের থেকে অর্থ আছে, থেকে। সে অনেকক্ষণ সময় থেকে কিছুই বলেনি, সে অনেকক্ষণ সময় থেকে কিছুই বলেনি। আবার বলছি সে অনেকক্ষণ সময় থেকে কিছুই বলেনি। তো থেকে বলতে কিন্তু আমরা ইউজ করি হচ্ছে সিন্সকে ইউজ করি। হি সেড নাথিং সিন্স আ লং টাইম, হি সেড নাথিং সিন্স আ কি লং টাইম। সে দীর্ঘক্ষণ থেকে কিছুই বলেনি, সে দীর্ঘক্ষণ থেকে কিছুই কি বলেনি। দেখেন দ্য হসপিটাল $20 মিলিয়ন। আচ্ছা এখানে একটা শূন্যস্থান হবে, হ্যাঁ, এই যেখানে একটা শূন্যস্থান হবে। দ্য হসপিটাল ড্যাশ $20 মিলিয়ন ফর দ্য কনস্ট্রাকশন অফ দ্য নিউ উইং। আচ্ছা কনস্ট্রাকশন মানে কি, তাদের এই যে বিল্ডিং কাঠামো গঠনে বা ওদের যে কাজগুলো আছে, কনস্ট্রাকশন কাজ যেটাকে আমরা বলি। তাহলে এখন বলি যদি এই হসপিটালের দরকার বা প্রয়োজন, দরকার বা প্রয়োজনের ক্ষেত্রে আমরা অবশ্যই বলবো এখানে রিকোয়ার্স। দরকার বা প্রয়োজনের ক্ষেত্রে আমরা অবশ্যই বলবো কি রিকোয়ার্স। আই রিপিট, দরকার বা প্রয়োজনের ক্ষেত্রে আমরা কি বলবো, রিকোয়ার্স। ঠিক আছে? আচ্ছা তাহলে দেখেন দ্য হসপিটাল রিকোয়ার্স $20 মিলিয়ন ফর দ্য কনস্ট্রাকশন অফ দ্য নিউ উইং। কনস্ট্রাকশন অফ দ্য কি নিউ উইং। আচ্ছা তাহলে এখানে কি বললাম আমরা, রিকোয়ার্স। এখানে কি বললাম, রিকোয়ার্স। কি বললাম, রিকোয়ার্স, দরকার হয়। নেক্সট চলেন দেখেন দ্য ক্যামেল ওয়াজ ফাউন্ড লাইং বাই দ্য সাইড অফ দ্য ক্যানেল। ঠিক আছে, দ্য ড্যাশ অফ দ্য ক্যামেল, এই যে দ্য ড্যাশ অফ দ্য ক্যামেল হবে এখানে, হ্যাঁ, দ্য ড্যাশ অফ দ্য ক্যামেল। আপনারা তো জানেন ক্যামেল এটা মানে কি উট, ঠিক আছে না? দ্য ড্যাশ অফ দ্য ক্যামেল ওয়াজ ফাউন্ড লাইং বাই দ্য সাইড অফ দ্য ক্যানেল। আচ্ছা এখন একটা বিষয় হচ্ছে আমরা এখানে একটা ওয়ার্ড নিলাম হচ্ছে এটা, না সরি এইটা নেব, কার্কাস।
এখন একটা নতুন ওয়ার্ড পেয়েছেন খারকাস, তাই না? দ্য খারকাস অফ দ্য ক্যামল। এই খারকাস মানে কি জানেন? মানে মৃতদেহ, মানে এই কোনো কিছু মারা যাওয়ার পরে যে দেহটা অবশিষ্ট থাকে সেটা মৃতদেহ বলে। দ্য খারকাস অফ দ্য ক্যামল, এটা একটা ওয়ার্ড, এই ওয়ার্ডটা মনে থাকতে হবে যে দ্য খারকাস অফ দ্য ক্যামল, তাহলে উটের ওই মৃতদেহ, দ্য খারকাস অফ দ্য ক্যামল, আই রিপিট, দ্য খারকাস অফ দ্য ক্যামল ওয়াজ ফাউন্ড, এটাকে পাওয়া গিয়েছে লাইং বাই দ্য সাইড অফ দ্য ক্যামল। ঠিক আছে, ওকে নেক্সট। আচ্ছা এই যে দেখেন, এটা একটু আপনার নলেজ বেসড কোয়েশ্চেন এখানে, যে দ্য অথর অফ ওয়ার অ্যান্ড পিস ইজ ড্যাশ, এটা কি হবে? টলস্টয়, টলস্টয় হবে, এই টলস্টয়, টলস্টয়, টলস্টয়। ওকে ফাইন, নেক্সট। এটা আপনাদের মুখস্থের মধ্যে কোশ্চেন, হ্যাঁ, এটা আসলে আপনার যদি কপাল ভালো থাকে আপনি পারবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি একটু স্টাডি করতে হবে আপনাদেরকে, হ্যাঁ, এবং আপনাদের টিচাররা কি বলছে, কি ইনস্ট্রাকশন দিচ্ছে। মানে ন্যাশনাল ইউনিভার্সিটিকে আপনি কখনো আবার হেলার মধ্যে ফেলে দিয়েন না। আমি আপনাকে শুরুতেই বলেছি যে ন্যাশনাল ইউনিভার্সিটির কোশ্চেনটাকে এতটা সহজ ভাবাও যাবে না, ক্যাপশন দেওয়াই আছে, ঠিক আছে? এত সহজ ভাবা যাবে না, বিকজ ইটস এ বিগ কম্পিটিশন, এটা বড় কম্পিটিশন। তার মধ্যে আমি আপনাকে শুরুতেই একটা কথা বলেছিলাম যে এখানে আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে সাবজেক্ট যেন আপনি ভালো পান, তার জন্য ফাইট করবেন, মানে সিকিউরড হন আপনি। অন্তত যারা ফার্স্ট টাইমার আছেন, যদি আপনার পরবর্তীতে আবার এক্সাম দেন, অন্তত ন্যাশনালের জন্য একটা ভালো সাবজেক্ট ধরে রাখতে পারেন। কারণ কালকের বিষয়টা আমরা কেউ বলতে পারছি না, সিদ্ধান্ত প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। যদি কোনো এক কারণে যদি আপনার সিদ্ধান্তটা যদি পরিবর্তন হয়ে যায়, তাহলে আগে আপনাকে একটু বিপদে পড়ে যাবেন। কথা বুঝতে পারছেন কি? সেক্ষেত্রে আপনার একটু ক্রাইসিস তৈরি হতে পারে, তাই না? তো এই জন্য আপনারা একটু সিকিউর থাকার চেষ্টা করবেন এবং যথাসম্ভব চেষ্টা করবেন ভালো সাবজেক্টকে ধরে রাখার জন্য। তো সেক্ষেত্রে আপনারা যদি কেউ মনে করেন যে ন্যাশনাল ইউনিভার্সিটি কোশ্চেন আ বিট ইজি, ইউ আর লিভিং অন দ্য রং প্ল্যানেট। হাবিবি, জাস্ট ফিরে আসেন পৃথিবীতে, খেয়াল করেন। তাহলে এটা হয়ে গেল আমাদের। ওকে ফাইন, নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখেন, দ্য ড্যাশবোর্ড হ্যাজ ডিলিটেড আ নাম্বার অফ সিনস। আচ্ছা, ড্যাশবোর্ড মুভি হওয়ার সময় এমন হয় কিছু কিছু সিন থাকে যেটা আমাদের সোসাইটির জন্য হ্যাম্পার সোসাইটিকে হ্যাম্পার করতে পারে, বা আমাদের কোনো একটা প্রবলেম তৈরি করতে পারে, বা এটা আসলে আনএথিক্যাল মনে হতে পারে। সেক্ষেত্রে তারা একটা বোর্ড আছে এবং এই বোর্ডটার মধ্যে সেন্সর বোর্ড, মানে বোর্ড মধ্যে একটা টিম আছে যারা কি করে, সবাই বিচার বিবেচনা করে ওই জায়গাগুলোকে তারা ডিসিশন নেয় যে এটাকে তারা রাখবে কি রাখবে না। এই যে জায়গাটাকে তারা সিদ্ধান্ত নিচ্ছে জায়গাটাকে রাখবে কি রাখবে না, এটা হচ্ছে আমাদের সেন্সর বোর্ড। ঠিক আছে, এই যে দেখেন বলছে দ্য সেন্সর বোর্ড, ঠিক আছে, সেন্সর বোর্ড, এই যে সেন্সর, sensor board has deleted, the sensor board has deleted a number of scenes. The sensor board has deleted a number of scenes. I repeat, the sensor board has deleted a number of scenes. The sensor board has deleted a number of scenes. Next, খেয়াল করিয়েন, এখানে আছে আমাদের নাম্বার 18, এখানে আছে আমাদের নাম্বার 18 বলেছে দেখেন, টু ফ্লক আ ডেড হর্স। এই যে টু ফ্লক আ ডেড হর্স, এটা খুব ইম্পর্টেন্ট। মানে ধরেন একটা মৃত ঘোড়াকে আপনি বারবার মারতেছেন, এই উঠ, এই উঠ, এই উঠ, তুই উঠতেছিস না কেন, তুই উঠতেছিস না কেন, তো কাজ করতে। আচ্ছা, ওকে মারে করে লাভ হবে? ইট ইজ অলরেডি ডেড, এটা অলরেডি মারা গিয়েছে, তা ওকে ধাক্কাতে কি করতে লাভ নেই, তাই না? তো এরকম একটা কোশ্চেন এসছে এখানে, দেখেন কি বলেছে, যে টু ফাইট ফর আ লস্ট কজ, দ্য টেক ইন্টারেস্ট ইন অ্যান অবসোলেট সাবজেক্ট, টু অ্যাক্ট ফুলিশ ওয়ে, এই যেটা হতে পারে যে টু অ্যাক্ট ফুলিশ ওয়ে হতে পারে। অথবা দেখেন এটা নয়, আমাদের এটা আনসার হবে, দেখেন টু ট্রিট অ্যান ইনকিউরেবল পেশেন্ট। দেখেন টু ট্রিট অ্যান ইনকিউরেবল পেশেন্ট, ইনকিউরেবল পেশেন্ট মানে কি, যে পেশেন্টটার কিওর পসিবল না। আবার বলছি, যেই পেশেন্টের কিওর একেবারেই পসিবল না তাকে সেবা করা, তার সাথে ইয়া করা। তো দেখেন এই যে টু ফ্লক আর ডেড হর্স, একটা মৃত হর্স, ওকে যেমন ধাক্কাধাক্কি করে লাভ নেই, ঠিক তেমনি ইনকিউরেবল পেশেন্টকে কি করা, ট্রিটমেন্ট প্রদান করা, এটাও লাভ নেই। এই জন্য আমাদের এখানে আনসার কোনটা হচ্ছে, আমাদের ডি নাম্বার আনসার হচ্ছে আমাদের। ওকে ফাইন, নেক্সটে চলে যান সবাই। সো দেখেন এখানে একটা মজার একটা ট্রিক্স দেখে আপনাদেরকে আমি, খেয়াল করেন, দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স আব্দুল ওয়াজ টু ডু দ্য ওয়ার্ক। এখন এটাকে প্যাসিভ করতে বলেছে, আমি এটা হ্যাক বলি আপনাকে। প্যাসিভের ক্ষেত্রে যদি কখনো দেখেন টু আছে, তাহলে অ্যাক্টিভের ক্ষেত্রে যদি কখনো টু দেখতে পান, জাস্ট আনসারের মধ্যে খুঁজবেন টু এর পরে বি কোথায় আছে। ধরেন কোথাও আছে এম টু আছে অ্যাক্টিভে, তাহলে আপনি কি খুঁজবেন, এম টু বি। কোথাও আছে আমাদের হ্যাজ টু, আপনি কি খুঁজবেন, হ্যাজ টু বি। দেখেন এখানে কি আছে দেখেন তো,
দ্য ওয়ার্ক ওয়াজ টু ডু, এটা হবে না, বি নাই। দ্য ওয়ার্ক ওয়াজ টু বি হতে পারে, দ্য ওয়ার্ক ওয়াজ টু বি হতে পারে, দ্য ওয়ার্ক ওয়াজ টু বি এটা হতে পারে। আচ্ছা দাঁড়ান, এখন আসে বি আছে, বিটা আমি দেখে নিলাম। এবার বলছে কি আপনাকে আব্দুল ওয়াজ টু ডু দ্য ওয়ার্ক, তাহলে আসলে প্রথমে আসবে কি আমাদের দ্য ওয়ার্ক আসবে, এটা তো আমাদের শিফট হবে, সাবজেক্ট অবজেক্টের জায়গায় যাবে, অবজেক্ট আবার সাবজেক্টের জায়গাতে আসবে, তাই না? তাহলে এখানে আগে আসবে কি দ্য ওয়ার্ক, তাহলে দেখেন তো এখানে দ্য ওয়ার্ক আছে আছে আছে, আব্দুল সামনে আসলে বাদ। এবার আসেন দ্য ওয়ার্ক হ্যাড টু বি, এখন এখানে কি আছে দ্য ওয়ার্ক ওয়াজ টু ডু, না এখানে হ্যাড টু কোথা থেকে আসলো, এখানে আছে ওয়াজ টু, তাহলে ওয়াজ টু বি হবে। তাহলে আমাদের আনসার কোনটা, সি আনসার হয়ে গেল। দুই একটা আনসারে ভুল টুল ধরলে তো আমাদের আনসারটা হয়ে গেল, কারণ এখানে আমাদের ওয়াজ আছে, এখানে হ্যাজ কোথা থেকে আসলো, তাই না? এটা আমাদের হবে না, হ্যাডটা কোথা থেকে আসলো এটা হবে না, বাদ। নেক্সট দেখেন ইউ হ্যাড বেটার লিভ দ্য প্লেস, এখানে এটাকে আসলে কি অর্থে এক্সপ্রেস করা হয়েছে হ্যাড বেটারকে, তা আমরা এখানে বলবো এটা হচ্ছে হ্যাড বেটার হচ্ছে রিকোয়েস্ট, মানে তোমার বরং সরি রিকোয়েস্ট না, এটা হচ্ছে অ্যাডভাইস, আবার বলছে এটা হচ্ছে অ্যাডভাইস, মানে কাউকে উপদেশ দেওয়া, তোমার বরং এখান থেকে চলে যাওয়াই ভালো, এক ধরনের উপদেশ বা অ্যাডভাইস, হ্যাড বেটার আপনাদের সিলেবাসের একটা অংশ এটা, তাই না? দেখেন সো আমাদের এই 20টা কোশ্চেন দেখতে পাচ্ছি আমাদের স্লাইডের মধ্যে, তো আমাদের এর বাইরে তো কোশ্চেন নেই। সো আজকে আপনারা যারা আমাদের সাথে এই মুহূর্তে পর্যন্ত লাইভে ছিলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ, কেননা আপনারা ধৈর্য সহকারে আমাদের লাইভটা দেখেছেন। এবং আমি একটু শেষ ফিনিশিং একটু কথা বলি আপনাদের সাথে, ন্যাশনাল ইউনিভার্সিটির কোশ্চেনের কথা বলি, যে এখানকার কিছু কোশ্চেন আছে, স্পেসিফিক কিছু কোশ্চেন আছে, একটু স্টাডি করলে বুঝতে পারবেন যে কোশ্চেনের ধরনটা কেমন হয়। ঠিক আছে, আমরা আপনাদের সাথে প্রায় সময় কিছু লাইভ সেশন নিয়ে আসবো, আপনাদের সাথে কোশ্চেন নিয়ে কথা বলবো, এবং টিচারদের একটা অভিজ্ঞতা তো দাম আছেই, তাই না? আমরা যদি একটু কোশ্চেন অ্যানালাইসিস করি 2-3 দিন, তাহলে আমরা ওকে একটু বুঝতেই পারি যে আসলে কোশ্চেন কোন অ্যাঙ্গেল থেকে কোশ্চেন করে, কোশ্চেনের কিছু মেজারমেন্ট আছে। তো আপনারা যারা আছেন পেজের মধ্যে সবাই লাইক দিয়ে সাথে থাকবেন, আমাদের সাথে আমাদেরকে ফলো দিয়ে সাথে থাকবেন, এবং আমাদের যে সেশনগুলো হবে আমাদের এই পেজ থেকে, এবং সেশনগুলো একটু খেয়াল করবেন, আমাদের এখান থেকে শুধুমাত্র ন্যাশনাল ইউনিভার্সিটির যে পরীক্ষাটা আছে আমাদের, সেই পরীক্ষার কোশ্চেনগুলোকেই আমরা সলভ করবো, এবং সেটার জন্যই আমরা একটা স্ট্রং প্রিপারেশন তৈরি করে দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। তা এই ক্ষেত্রে আপনি শুধু আসবেন, বসবেন, পড়বেন, এর বাইরে আপনার কোনো কাজ নেই। আপনি কোনটা পড়বেন, কিভাবে পড়বেন, বা কোন কোশ্চেনে অ্যানালাইসিস করতে হবে, দিস অল আর আওয়ার পার্ট, এগুলো হচ্ছে সব কিছু আমাদের কাজ, নট ইয়োর পার্ট। এখান থেকে আপনি আসবেন, শুধু সাজেশন ফলো করবেন বা আমাদের সাথে আপনি কাজগুলো করবেন, দ্যাটস ইট। তো আমি জাস্ট সর্বশেষে একটু বলতে চাই যে ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য আপনাকে একটু কিন্তু প্রস্তুতি নিতে হবে এবং ভালো করেই পড়তে হবে। সো সবাই যারা লাইভে ছিলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে লাইভটি থাকার জন্য, এবং আমরা খুব দ্রুতই আবারও নতুন কোনো কোয়েশ্চেন এবং সলিউশন নিয়ে আপনাদের সাথে হাজির হব। শীতের মধ্যে বাইরে বের হওয়ার দরকার নেই, বাসাতে বসে পড়াশোনা করার চেষ্টা করেন এবং অনলাইনটাকে ফুল ফেজড কাজে লাগাতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার।